শুরু করছি জেলার সারাদিন। শুরুতেই যে খবরে নজর রাখবো, কলকাতা হাইকোর্টে আগেই রক্ষা কবচের আবেদন নাকচ। এবার জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে দরবার নিশীথ প্রামাণিকের। কেন গ্রেফতারির আশঙ্কা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী? প্রশ্ন শীর্ষ আদালতের। রাজ্যের থেকেও রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। 2018-এ কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তিকে গুলি চালনার ঘটনায় নাম জড়িয়েছে শাহের ডেপুটির। গ্রেফতারি ঠেকাতে আগাম জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। হাইকোর্টে না গিয়ে কেন শীর্ষ আদালতে এসেছেন? কিসের ভয়? কেন গ্রেফতারি আশঙ্কা করছেন অমিত শাহের ডেপুটি? প্রশ্ন সুপ্রিম কোর্টের। নিশীথ প্রামাণিকের আগাম জামিনের আবেদনের মামলায় রাজ্যের জবাবও তলব করেছে শীর্ষ আদালত। শুক্রবার এই মামলার শুনানি। 2018 সালে কোচবিহারের দিনহাটায় আবু মিয়া নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় নাম জড়িয়ে পড়ে নিশীথ প্রামাণিকের। তার নির্দেশেই গুলি চলে বলে অভিযোগ। নিশীথ খারিজ করে দেয় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। 22 জানুয়ারি ওই মামলার পরবর্তী শুনানি। গ্রেফতারি এড়াতে এবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আগে গ্রেফতার করা উচিত নিশীথ প্রামাণিককে, দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও তৃণমূল নেতা উদয়ন গুহের। পাল্টা বক্তব্য বিজেপির। ব্যাপারে কিছু বলার নেই, কারণ আইনের আশ্রয় নেওয়ার অধিকার সবার আছে, ও আইনের আশ্রয় নিয়েছে। তবে ওকে আরো অনেক আগে এই ব্যাপারে গ্রেফতার করা উচিত ছিল। এবার দেখাবো ঠিক কি ঘটেছিল। অর্থাৎ 2018-এ তৃণমূল পঞ্চায়েত সদস্য খুনের মামলায় রক্ষা কবচ চেয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আগেই কলকাতা হাইকোর্টে নাকচ হয়ে যায় অমিত শাহ ডেপুটির রক্ষা কবচের যে আবেদন সেটি। নিশীথ প্রামাণিকের নির্দেশেই খুন হয়েছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য আবু মিয়া। যে আদালতেই যাক শাস্তি যেন পান নিশীথ, এমনটাই দাবি আবু মিয়ার পরিবারের। দেখুন। প্রস্তুতিতে কোমর বেঁধে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই। এরই মধ্যে ভোটযুদ্ধের বাইরে মামলা মোকদ্দমায় ব্যস্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ না মেলায় এবার দিল্লিতে শীর্ষ আদালতে ছুটলেন অমিত শাহের ডেপুটি। কিসের ভয়? কেন গ্রেফতারি আশঙ্কা করছেন? তাকে প্রশ্ন শীর্ষ আদালতের। কোন মামলা নিয়ে এত চিন্তিত নিশীথ প্রামাণিক? 2018 সালের গীতালদহে খুন হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য আবু মিয়া। নিশীথ প্রামাণিকের নির্দেশেই গুলি চালানো হয় বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে পুলিশ। গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ওই গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষিতে গ্রেফতারি এড়াতে হাইকোর্টে রক্ষা কবচের আবেদন জানিয়েছিলেন নিশীথ প্রামাণিক। কিন্তু সেই আবেদন নাকচ করে দিয়ে 22 জানুয়ারি ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এবার আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এদিন নিশীথ প্রামাণিকের সুপ্রিম কোর্টে দরবারে খবর পৌঁছেছে নিহত আবু মিয়ার পরিবারের কাছে। আইন আদালতের ওপর ভরসা রয়েছে। যে আদালতেই যান না কেন শাস্তি যেন পান নিশীথ প্রামাণিক, দাবি আবু মিয়ার পরিবারের। যখন জামিন হয় না, আমি শাস্তি চাই। কার শাস্তি চাচ্ছেন? বিট্টুর আমি ধরেন শাস্তি চাই। যাই আমার স্বামীকে মারছি, সবার আমি শাস্তি চাই। আমি তো আশার আলো দেখছি, এর আগেও দেখেছিলাম যে গত যে তারিখে নিশীথ প্রামাণিকের হিয়ারিং ডেট ছিল, সেই দিন কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ মহামান্য আদালত তেনার জামিননামা নাকচ করেছিলেন। তা আইনের উপরে আমার পুরা আস্থা আছে এবং সুপ্রিম কোর্টের প্রতি আমার অনেক আস্থা আছে যে হাইকোর্টের জজ যিনি মহামান্য, তিনি অনেক পর্যালোচনা করেই বিবেচনা করেই তেনার জামিন নাকচ করেছিলেন। আমি এটাও আশাবাদী যে সুপ্রিম কোর্টের যিনি মহামান্য জজ থাকবেন, বিচারপতি থাকবেন, তিনিও পর্যালোচনা করে তেনার জামিন নাকচই করবেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলা করেছেন নিশীথ প্রামাণিক। শুক্রবার মামলা শুনানি হতে পারে। আদালতের ওপর বিশ্বাস নিয়ে বিচারের অপেক্ষায় রয়েছে আবু মিয়ার পরিবার। কোচবিহার থেকে রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। চোখ রাখবো পরের খবরে। সন্দেশখালীর ঘটনায় রাজ্যের করা মামলায় স্থগিতাদেশ। বৃহস্পতিবার রাজ্যের কাছে হলফনামা চাইল আদালত। 31 মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বিচারপতি রাজা শেখর মান্থার। পরবর্তী শুনানি 22 জানুয়ারি। অন্যদিকে ইডির বিরুদ্ধে চুরি, শ্লীলতাহানির অভিযোগ শাহজাহানের কেয়ারটেকারের। 5 জানুয়ারি সন্দেশখালীর সরবেরিয়ায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি অফিসাররা। যে ঘটনাকে কেন্দ্র করে তপ্ত রাজ্য রাজনীতি। ঘটনার 6 দিন পরও ফেরার শেখ শাহজাহান। কোথায় গা ঢাকা দিয়েছেন সন্দেশখালীর ডন? ঘটনায় বসিরহাট পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জমা করেছে ইডি। 307 ধারায় মামলা রুজু করার আবেদন জানানো হয় ইডির তরফে।
সন্দেশখালী কাণ্ডে ইডির দাবি, শাহজাহানের বাড়ির সামনে গিয়ে তাকে ফোন করে ইডি। শাহজাহানের একটি ফোন নম্বর ক্রমাগত ব্যস্ত ছিল, অন্য একটি ফোন নম্বরে শাহজাহানের সঙ্গে যোগাযোগ করতে পারে ইডি। শাহজাহানকে তার বাড়িতে তল্লাশির কথা জানানো হয়, তল্লাশির কথা জানতে পেরে ফোন কেটে দেন শাহজাহান। এরপরেই ইডি আধিকারিকদের ওপর চড়াও হন স্থানীয়রা। ইডি আধিকারিকদের অনুমান শাহজাহান নিজেই ফোন করে লোকজন ডাকে। সন্দেশখালীতে ইডি অফিসারদের মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা সহ বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে ইডি মামলা করে। জিয়াউদ্দিন মোল্লা শাহজাহান ঘনিষ্ঠ বলেই পরিচিত। তার খোঁজেও লাউহাটি গ্রামে তদন্ত শুরু করেছে বসিরহাট জেলার পুলিশ আধিকারিকরা। অবশ্যই মিথ্যে, ওখানে তো আমার বাবা প্রধান হিসেবে যে উত্তেজিত মানুষদের করতে গিয়েছে, সেখানে তো হামলাকারী বলে বাবার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। অবশ্যই এটা চক্রান্ত করে মিথ্যে কেস। বাবা আছে, বাবা এলাকায় আশেপাশে কোনো জায়গায় হয়তো আছে, ঠিক বাড়ির মেয়ে অতটাও আমি জানি না। কাউকে যদি মিথ্যে কেসে ফাঁসায়, পরিস্থিতি যেমন হবে মানুষ তো তেমন ভাবেই আছে বাবার কাছে। ফের শাহজাহানের খোঁজে সন্দেশখালীতে চলছে নাকা চেকিং, একাধিক চেক পয়েন্টে বাড়ানো হয়েছে পুলিশ ফোর্স। সুমন শিকদার ও সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। নজর রাখবো পরের খবরে। সাংস্কৃতিক পোশাক তাঁতে বুনে বিশেষ আয় হচ্ছে না রাভা জনজাতির মহিলাদের। রাভা মহিলাদের পোশাক লুম্ফন কাম্বান বুনতে আর এগিয়ে আসছে না নতুন প্রজন্মের রাভা মহিলারা। সাংস্কৃতিক পোশাক হারিয়ে যাওয়ার আশঙ্কা এবার রাভা মহিলারা। তাঁত যন্ত্রের অবিরাম খটখটাখট শব্দ, এভাবেই নিজেদের পোশাক নিজেরা বুনে চলেন রাভা জনজাতির মানুষেরা। রাভা জনজাতির মানুষদের সাংস্কৃতিক পোশাক বাইরের বাজারে কিনতে পাওয়া যায় না, তাই রাভা বস্তিগুলিতেই নিজস্ব তাঁতে কাপড় বুনে নেন মহিলারা। উত্তরবঙ্গের রাভা জনজাতির রাভা পুরুষের পোশাক কালাই পোকার, রাভা মহিলাদের পোশাক লুফন কাম্বান। উত্তরবঙ্গের রাভা জনজাতি একেবারে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে থাকেন, তাই রাভারা প্রকৃতির উপাসক। আলিপুরদুয়ারে, মেন্দাবাড়ি, পোরো, ফালাকাটার, দেওগা সহ বিভিন্ন এলাকায় রয়েছে রাভাদের গ্রাম। গ্রাম জুড়ে তাঁত যন্ত্রের বংশ পরম্পরায় পোশাক তৈরি করে আসছেন রাভা জনজাতির মহিলারা। বাড়ির কাজ সামলে মেয়েদের পরনের লুফন কাম্বান তৈরি করেন তারা। লুফন কাম্বান, যা বাংলায় মেখলা চাদর নামে পরিচিত, তবে বিশেষ আয় না হওয়ায় নতুন প্রজন্ম তাঁত যন্ত্র থেকে মুখ ফেরাচ্ছে। সাংস্কৃতিক পোশাক হারিয়ে যাওয়ার আশঙ্কায় রাভা মহিলারা। এই শিল্পের প্রসার চাইছেন এরা, পোশাক বিক্রির স্থায়ী ঠিকানাও চাইছেন তারা। এইটা কি বুনছেন আপনি এখন? কি নাম এটা? মেখলা। মেখলা। আচ্ছা, এই মেখলা কয়দিনে হয় তাও লাগে? 2 দিন। 2 দিন। তো মাসে কিরকম ইনকাম হচ্ছে? তো 5,000। নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য বাঁচাতে চেষ্টা চালাচ্ছে রাভা ডেভেলপমেন্ট কাউন্সিল। কাউন্সিলের রাজ্য কমিটির সভাপতি বিজনাথ রাভা জানান, সরকারি সুযোগ সুবিধা পেলে আরো বড় আকারে এই হস্তশিল্প করা যেতে পারে। আমাদের নিজস্ব ট্র্যাডিশনাল ড্রেস, এটা তো বাজারে পাওয়া যায় না, ওই হিসাবে নিজেরাই সুতো কিনে বাড়িতে তৈরি করে আর কি, তৈরি করে এবং এই যে 3 দিনে এক পিস তৈরি হয় আর কি। এটাকে নিজেদের সম্প্রদায়ের মধ্যে এরা বিক্রি করে আর কি, বাজারেও আমরা পাই না আর কি এই জিনিস। কিন্তু সরকারিভাবে যদি এটাকে উদ্যোগ বা আরও পরিকাঠামোটা যদি সুন্দরভাবে করে দিলে পরে এরা ভালোভাবে রোজগারটা করতে পারবে আর কি। কালচিনির ভিডিও জয়দীপ চক্রবর্তী জানান, রাভা তাঁত শিল্পীরা আবেদন করলে প্রশিক্ষণ ও লোনের ব্যবস্থা করা হবে। সহযোগিতা বলতে যেটা হয় সেটা হচ্ছে ওনারা প্রপার কাজ করার জন্য বা আরও বেটারমেন্টের জন্য আমাদের বিভিন্ন ট্রেনিং অপশান রয়েছে। উৎকর্ষ বাংলার অধীনে আমরা সেই ট্রেনিংগুলো ওদেরকে দিতে পারি, অনলাইনে ওরা এন্ট্রি করলেই পেয়ে যাবে। আর তাছাড়া আমাদের যে লোনগুলো রয়েছে সেটা তো বিভিন্ন রয়েছে, সেটা এমএসএমই থেকেও পাওয়া যেতে পারে। আবার ওনারা যেহেতু মহিলা, ওনারা এসএইচজি করেন, ওনারা সরাসরি এনআরএলএম এর যে লোন সেখান থেকেও নিতে পারবেন। তো সেইভাবে ওনারা ব্যবসাটাকে বাড়াতে পারবেন, আমরা যোগাযোগ করছি। ঐতিহ্য বাঁচানোর মরিয়া প্রয়াস, এখন সরকারি পদক্ষেপের দিকে তাকিয়ে রাভা জনজাতির মানুষ। আলিপুরদুয়ার থেকে অজয় সাহুর রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। বেআইনি শিক্ষক নিয়োগে গ্রেফতার প্রাক্তন ডিআই ও প্রধান শিক্ষক, ধৃত দুজনকে তমলুক জেলা আদালতে পেশ করা হয়েছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার মন্ত্রী বিধায়ক থেকে খোদ পর্ষদ সহ সভাপতি সহ অন্যরা। জানিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। এবার ফের বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ এলো সামনে। বেআইনিভাবে শিক্ষক নিয়োগ মামলায় সিআইডির হাতে ধরা পড়লেন প্রাক্তন ডিআই এবং খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া। বুধবার তমলুকের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। হাইকোর্টের নির্দেশে পূর্ব মেদিনীপুরে বর্তমান ডিআই শুভাশিস মিত্র তমলুক থানায় এফআইআর করেছিলেন। সেই এফআইআরে তৎকালীন ডিআই এবং প্রধান শিক্ষকের নাম ছিল। প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া তার ভাইপো শুভেন্দু হাটুয়াকে নিজের স্কুলে নিয়ম বহির্ভূতভাবে 2017 সালে নিয়োগ করে। আমাদের তো কিছু বলার নেই, আইন যেভাবে চলছে সেভাবেই চলবে। আইনের উপরে তো কেউ ইয়ে নয়। ঘটনাটা 14 সালে একজন অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, সেই অ্যাপয়েন্টমেন্টটা ডিআইয়ের অ্যাপ্রুভেল দিয়েছে এবং সেই মতো সে কাজ করে সেই মতো সে কাজ করে তারপর অ্যাপ্রুভেল দেয়। এখনকার যে ডিআই সেই অ্যাপ্রুভেলের বৈধতা নিয়ে প্রশ্ন করলে সেই বৈধতার প্রশ্নে এবার আইনগতভাবে একটা এসএসসির মামলায় হঠাৎ করে এইটা যুক্ত হয়েছে, কিন্তু এটা এসএসসি সংক্রান্ত মামলা। দুজনকে বৃহস্পতিবার তমলুক জেলা আদালতে তোলা হয়। সিআইডির তরফ থেকে জানানো হয়েছে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়া আবেদন জানিয়েছে জেলা আদালত। কাঁথি থেকে সমীরণ সাউয়ের রিপোর্ট, কলকাতা টিভি। এবার বেশ বড় অভিযোগ, চুরি হয়ে যাচ্ছে আস্ত একটা নদী। বীরভূমের রবীন্দ্র ঐতিহ্য কোপাইয়ের কোপ। কোপাইয়ের দুপাশে নদী গহ্বর দখল করে চলছে অবৈধ নির্মাণ। প্রশাসনের নাকের একেবারে ডগা দিয়ে চলছে এই বেআইনি নির্মাণ। আর কোপাই গহ্বরে নির্মাণের কথা জানে না পুরসভা, এমনটাই জানা যাচ্ছে। অবৈধ নির্মাণ নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন। বলা যেতে পারে, তার কারণ দেখতে পাচ্ছেন পিছনে, সেটি হচ্ছে কোপাই নদী। অভিযোগ, এই কোপাই নদী দিনে দুপুরে চুরি হয়ে যাচ্ছে এবং সেই কোপাই নদীর ওপর প্রায় 4 বিঘের ওপর জমি নিয়ে এখানে একটা বড় কনস্ট্রাকশন হচ্ছে। রিসর্ট বা হোটেল করে তোলা হবে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে সরকারিভাবে কোনো অনুমতি নেই। দিনে দুপুরে এভাবে কোপাইকে ধ্বংসলীলা করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে কিন্তু শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন রয়েছেন। আচ্ছা দাদা, আপনি কি এই যে প্রজেক্টটা হচ্ছে কোপাই নদী একদম দখল করে, এখানে কি আপনি দায়িত্ব রয়েছেন? ম্যানেজার আছে বাপিদা। বাপিদাটা কে, তার পরিচয় কি? ওই যে বোলপুরে থাকে। কার সঙ্গে থাকে? এবার বোলপুরে ধরো আমাদের ধরো কি চিনি, বোলপুরে তো বাড়ি ঘর তো চিনি না আমি, ঠিক মতো বাপিদা নিয়েও যায় নাই। পুরসভা, স্থানীয় পঞ্চায়েত বা সংশ্লিষ্ট যে দপ্তর, সেই দপ্তরের অনুমতি ছাড়াই কিভাবে এত সাহস? জেলার সারাদিন আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।